ওম ক্রিং কালিকায় নমঃ। কালী মন্ত্রে দীক্ষিত হোক বাংলাদেশ, অনেকেই বলছেন, আমরা বলছি না, অনেকেই বলছেন। কেন বলছে বলুন তো? কারণ এই কালী অন্য কালী। তবে হ্যাঁ, শাস্ত্রমতে যে এই শ্লোকটা আমি বললাম বা যে কালী মন্ত্রটার কথা আমি বললাম, শাস্ত্রমতে তার মানে হচ্ছে যে কালীর এই মন্ত্র, মানে শক্তির দেবী কালীর এই মন্ত্র জপ করলে যে কোনো ব্যক্তির শুদ্ধ চেতনা ফিরে আসে। মানে যাদের ধরুন চেতনা চলে গিয়েছে তাদেরও চেতনা ফিরে আসে। আর এখন এই লাগাতার আমরা যারা এই অনুষ্ঠান করছি, হাল্লাবোল করছি, দেখছেন যাকে নিয়ে কথা বলছি, যে দেশ নিয়ে কথা বলছি, কেন যেন মনে হচ্ছে কেউ কেউ তার ওই শুদ্ধ চেতনাটা হারিয়ে ফেলেছেন। কাজে সেই চেতনা লাভ করতে গেলে যদি এই কালীর মন্ত্র জপ করেন কেউ, ক্ষতি কি? আমি দেবারতী হাল্লাবোল আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকে যে কালীর কথা বলবো সেই কালী পড়শি দেশের পাঁজরে হৃৎপিণ্ডে ভয় ধরাবে বইকি। কেন বলছি বলুন তো? কারণ এই কালীর ফুল ফর্ম যদি বলি, সেটা হচ্ছে কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, যার শর্ট ফর্ম হচ্ছে কালী। এবার একটু দেখাই আপনাদের কেন বলছি এই কালীর কথা, আর এই কালী কে বা কি। এই কালী হচ্ছে গোপনাস্ত্র। সেই গোপনাস্ত্রের ব্যবহার সবসময় করেনি ভারত, কিন্তু যখন করেছে তখন ওই বলে না যে একেবারে তাবার তোড় পারফরমেন্স, তাবার তোড়। একটু দেখাই আপনাদের সেই ছবি এবং একটু বলার চেষ্টা করি যে কালী কি করতে পারে। দেখুন, এই গোপন অস্ত্রের আওতায় রয়েছে যে কোনো ধরনের স্টিল প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এবং ড্রোন, শত্রু দেশের স্যাটেলাইটের যে কোনো রকমের ইলেকট্রনিক সরঞ্জাম ধ্বংসে সক্ষম এই কালী। এক্ষেত্রে যেটা করতে পারে এই কালী খুব তাৎপর্যপূর্ণ। সেই জায়গাগুলো যদি আমি আলাদা আলাদা করে বলি তাহলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের গোটা পাহাড় হুড়মুড় করে ভেঙে পড়তে পারে যদি এই কালীর প্রয়োগ করা হয়। আমরা জানি পেনের কালী তরবারির থেকেও শক্তিশালী হয়, আর এই কালী কতটা শক্তিশালী তার আন্দাজ পড়শি দেশ করতে পারছে কিনা জানি না। হ্যাঁ, অন্য আরেকটি পড়শি দেশ করতে পারছে ঠিকই, কারণ সেই পড়শি দেশে অলরেডি কিছু জঙ্গি এই কালীর শিকার হয়েছিল, সে এক সময় ছিল বটে। যাই হোক, একদিকে তো এই সমরাস্ত্র, এই যুদ্ধাস্ত্র, এই সমস্ত কিছুর হুঙ্কার রয়েছে, বলা ভালো চেতাবনী রয়েছে, আর তার পাশাপাশি মায়ানমারের মংডু পেরিয়ে বাংলাদেশের জলসীমার কাছে আরাকান আর্মি পৌঁছে গিয়েছে। মায়ানমারের মংডু পেরিয়ে বাংলাদেশের জলসীমার কাছে আরাকান আর্মি পৌঁছে গিয়েছে একদিকে, আর একদিকে এই মুহূর্তে একেবারে সীমান্ত এলাকায় ভারতের যুদ্ধ বিমান চক্কর কাটছে। এই অবস্থায় বড় বড় কথা বাংলাদেশের, বড় বড় কথা এই বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর প্রাক্তন কর্তাদের, বড় বড় কথা রাজনীতিবিদদের, সেগুলো শুনতে কিরকম একটা লাগে। কেনই বা শুনবো বলুন তো? বিশ্বের 4 নম্বর শক্তিধর দেশ, সামরিক ক্ষেত্রে 4 নম্বর শক্তিধর দেশ যখন 37 নম্বর দেশের সঙ্গে কথা বলে, তখন সেই দেশটার বোঝা উচিত যে কোন দেশের সঙ্গে কথা বলছে। সমরাস্ত্রে সজ্জিত এই দেশটার কি কি রয়েছে, কারা রয়েছে। যাই হোক, এবার শোনাই যে এত কিছু জানার পরে, দেখার পরে রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি, এই বিএনপির নেতৃত্ব তারা তাদের মতো করে বক্তব্য রাখছেন। যাই হোক, আমি শোনাবো সেটা, কিন্তু তার আগে এই যে আমি কালীর কথা বলছিলাম, এই কালীর কি করার ক্ষমতা, কতদূর কার্যকারিতা, এগুলো একটু আপনাদের প্যানেলের শুরুতে জানিয়ে নিই। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, তার একটি প্রতিবেদন একটু সংক্ষেপে দেখাবো কি করতে পারে কালী। দেখুন,
অপারেশন হোয়াইট ওয়াশ, এই অপারেশন হোয়াইট ওয়াশের একটা বার্তা বোধহয় পাকিস্তান পেয়েছে, অর্থাৎ হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের কিছু। এবং আইএসআই মারফত আমাদের তথ্য আসছে, বাংলাদেশ আর্মির কাছে সেই তথ্য পৌঁছয়। এরপরে নির্দিষ্টভাবে যাবতীয় যে বিজিবি এবং রিজার্ভ ফোর্সকে তারা সীমান্তে পাঠাচ্ছে সীমান্তকে সুরক্ষিত করার জন্য। কয়েক বছর আগে এটা সিয়াচেনের যে পাক অধিকৃত অংশটি রয়েছে, যেটাকে বলি আমরা গিয়ারি সেক্টর, এই গিয়ারি সেক্টরে একটা পাক বেস ক্যাম্প ছিল এবং আমাদের ইন্টেলিজেন্স সূত্রে খবর এসেছিল যে এখানে পাক আর্মির সঙ্গে অন্তত বেশ কিছু চূড়ান্ত নাশকতাকারী জঙ্গি জড়ো হয়েছে যারা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করবে। এবং এটা জানার পর ঠিক মানে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ওই বেস ক্যাম্পের ওপরে বিশাল যে গ্লেসিয়ারটা ছিল, হিমবাহ বিশাল সাইজের, সেটি মানে কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 129 জন পাক আর্মি জওয়ান অফিসার তারা সঙ্গে সঙ্গে পিষে যান এবং সঙ্গে জঙ্গিদেরও মৃত্যু হয়েছিল। এরপর পাকিস্তান সরকার দাবি করেছিল যে ঘটনাস্থল ঘুরে তারা কার্বন পেয়েছেন, এক ধরনের বিশেষ কার্বন, যে কার্বনটায় ওই অংশে সূর্যের আলোকের মতো তেজ তৈরি করা হয়েছিল। কিন্তু যখন পাকিস্তান আর্মি দাবি করেছিল তখন ভারত দেখিয়েছিল যে এই ঘটনাস্থলের 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ইন্ডিয়ার আর্মির কেউ ছিল না, একদম তথ্য দিয়ে। তাহলে কোন সে অদৃশ্য শক্তি? এরপর তোমাকে আরো একটা তথ্য জানাবো যে প্রয়াত আমাদের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কালি বলে যে অস্ত্র আমরা বলছি, কিলো অ্যাম্পিয়ার লিনার ইনজেক্টর কালি, এই অস্ত্র কি ভারতে সত্যি আছে? তখন তিনি উত্তরে বলেছিলেন লিখিতভাবে যে এটা সংবেদনশীল একটা বিষয়, জাতীয় স্বার্থে আমরা কিছু বলবো না। অর্থাৎ অস্ত্র আছে, জাতীয় স্বার্থে তারা বলবেন না, গোপন অস্ত্র আমাদের গোপনে রাখা উচিত। যেটুকু আমরা বলার চেষ্টা করব, এই অপারেশন যেটা হিমবাহ গ্লেসিয়ারটা ভেঙে পড়েছিল, পাক আর্মি ধূলিসাৎ হয়েছিল, পাক বেস ক্যাম্প ধূলিসাৎ হয়েছিল, তারপর থেকে ওই হেয়ারি সেক্টরে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু মোবাইল পেট্রোলিং চলে, কিন্তু পার্মানেন্ট কিছু এখনো পাকিস্তান রাখার সাহস দেখায়নি। এটার কারণটা হচ্ছে, তোমাকে বলে রাখি যে নির্দিষ্টভাবে এই অপারেশনটার নাম ছিল অপারেশন হোয়াইট ওয়াশ বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি। এবং এই অপারেশন হোয়াইট ওয়াশের আতঙ্কে এখন এন্টার বাংলাদেশ আর্মি ভুগছে। কারণ তোমাকে বলে রাখি যে এই কালি বা কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইনজেক্টর, যেটা ভাবা অ্যাটমিকের বিজ্ঞানীরা বানিয়েছেন ডিআরডিওর সঙ্গে, সেটা 80 পাওয়ার থেকে শুরু হয়েছিল, এখন 5000 সেটা অ্যাম্পিয়ারে আছে এবং 10,000-এর পরীক্ষা নিরীক্ষা চলছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি। এর থেকে বেশি আমরা ডিসক্লোজ করা উচিত নয়। এবং এটা নির্দিষ্টভাবে কোনোভাবেই এটা কোনো লেজার বিমকে নিক্ষেপ করে না। আবারও বলছি, লেজার বিম নিক্ষেপ করে না, এটা ইলেকট্রনিক বিম নিক্ষেপ করে, যেটা জানা যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন রাজ্যে গোপনীয়তা বজায় রেখে বলার চেষ্টা করব। এবং যদি এই ধরনের আমরা এই বিশেষ ধরনের এই মেশিনটিকে আমরা ইনস্টল করি এই আমাদের পূর্ব সীমান্তে, তাহলে বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন, বিভিন্ন সূত্রে জানতে পারছি যে চট্টগ্রামের যে পাহাড় আছে তাতে যদি 1 মিনিট মতো এই স্পেশাল ইলেকট্রনিক বিম আমরা নিক্ষেপ করি, তাহলে চট্টগ্রামের পাহাড় একটাও অস্ত থাকবে না, মুহূর্তে ভেঙে পড়বে।